মর্নিং স্টুডেন্টস, মনে করে দেখো, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শুরু হতে চলেছে, দুপক্ষের যোদ্ধারা দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে অর্জুন, যে কিনা পাণ্ডবদের সেরা সেরা যোদ্ধা, সেই অর্জুন, তার কি হলো? হলো প্যানিক অ্যাটাক। তিনি হঠাৎ তার রথের সারথি শ্রীকৃষ্ণকে বললেন যে না, আমি যুদ্ধ করব না। কেন না? যাদের সঙ্গে আমরা যুদ্ধ করছি বা আমি যুদ্ধ করব, তারা সবাই আমার আত্মীয়, ভাই বা গুরু। তো হয় আমি তাদের মারবো, নয় তারা আমাকে মারবে। এবং শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তার সাথে তিনি এই বিষয়তেও ভীত হয়েছিলেন যে মারা যাওয়ার পরে, যেই মারা যাক, আমাদের দলের লোকজন মারা যাক বা ওদের দলের লোকজন মারা যাক, আলটিমেটলি যারা মারা যাবেন তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রী, তাদের কি পরিণাম হতে পারে, কি দুর্বিষহ পরিণাম হতে পারে, সেটাও তিনি কল্পনা করেছিলেন। এবং নিজের গুরুজনদের বা নিজের আত্মীয়দের হত্যা করার যে মহাপাপ, সেই পাপও তার লাগতে পারে, নরকেও তার স্থান হবে না, এই টাইপের কথাবার্তা কিন্তু তিনি কৃষ্ণকে বলেছিলেন। এবং এই কথাও তিনি বলেছিলেন যে আমার হাত ভারী হয়ে যাচ্ছে, মানে একদম প্যানিক অ্যাটাকের মুহূর্তে যে টাইপের হয়, যে এই ধনুক আমি তুলতে পারছি না, আমার গায়ে কোনো শক্তি আমি পাচ্ছি না। আমার এক্সাক্ট ওয়ার্ড গুলো মনে নেই, তোমরা পড়ে নিও যাদের ইন্টারেস্ট আছে। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের মুখ থেকে যে মোটিভেশনাল স্পিচ বলো বা যাই বলো, উপদেশমূলক যে বক্তৃতা বা কথাবার্তা তিনি শুধু অর্জুনকেই শুনিয়েছিলেন। এবং আলটিমেটলি সঞ্জয়, তিনি আবার ধৃতরাষ্ট্রকে যেটা বলছেন, সেটাই আমরা আজকের যুগে শুনতে পেয়েছি। এবং সেটাই কিনা শ্রীকৃষ্ণের মুখের বাণী, যেটাকে ভাগবত গীতা বলা হয়, শ্রীমদ ভাগবত গীতা। এই গীতার প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা শ্লোক, তার মধ্যে থেকে প্রতিটা মানুষেরই না জীবনে, এখনকার যুগে ইভেন যে কোনো প্রবলেমের সময় সেই শ্লোক থেকে যে আলটিমেট যে নির্যাস, সেটা ভীষণভাবে প্রতিটা মানুষের জীবনে কাজে লাগে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে একদম এক্সাক্ট একটা দিক নির্দেশ পাওয়া যায়। ওকে, তো তার মধ্যে থেকে একটি জাস্ট শ্লোক বা সেই শ্লোকের বঙ্গানুবাদ করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে কর্ম করে যাও, ফলের আশা রেখো না। এবার ব্যাপারটা হচ্ছে, এটা এক্সাক্ট অনুবাদ নয়, কারণ যে শ্লোকটা ছিল, আমি দেখো আমি সংস্কৃত সুন্দরভাবে বলতে পারবো না, কারণ আমার সংস্কৃতর ওপর নলেজ দুর্ভাগ্যজনকভাবে একদমই নেই বললেও চলে। তাও শ্লোকটা হচ্ছে, অরিজিনাল যে শ্লোকটা এই টাইপেরই, কর্মণ্যে অধিকারশ্চ মা ফলেষু কদাচনা। এরপরেও দুটি লাইন আছে, সেই দুটি লাইন তো আরো মানে কিছুতেই আমার মানে উচ্চারণে আসে না। যাই হোক, তো এই দুটো যে শ্লোক বললাম বা দুটো যে লাইন বললাম, এই দুটো লাইনের এক্সাক্ট বাংলা করলে যেটা হয়, কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। তো যাই হোক, এই যে দুটি লাইন, এই দুটি লাইন আপাত দৃষ্টিতে দেখলে বা পড়লে বা শুনলে মনে হয় যেন এটা তো ভীষণ ভীষণ ডিমোটিভেটিং একটি বক্তৃতা বা কথা, যে কাজ করে যাও, ফলের আশা রেখো না। তাহলে আর কাজ করবে কেন লোকজন? ফলের আশাই যদি না রাখে বা ওই ফলের অধিকারী যদি তার না থাকে, তাহলে সে কাজ করবেটা কেন? এই টাইপের একটা আপাত দৃষ্টিতে মনে হয়, মানে
এই টাইপের একটা নির্যাত বেরিয়ে আসতে পারে অনেকের মাধ্যমে, কিন্তু বেসিক্যালি ওখানে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা এটাই যে ফলে তোমার অধিকার নেই, মানে একাধারে যে তুমি যে কাজই করো, কোন একটা গোল অ্যাচিভ করার জন্য যে কর্মই করো, আলটিমেটলি সেই কর্মের মাধ্যমে তুমি সেই গোলটি অ্যাচিভ করবে কি না করবে সেটা কিন্তু সত্যিই খুব প্রবাবিলিস্টিক, বা সেটা কিন্তু নিশ্চিত কিছু নয়। ইন ফিউচার সত্যি আমি যদি উদাহরণ হিসেবে দিই, যে তোমরা যারা কোনো একটা এন্ট্রান্স এক্সামের জন্য পরিশ্রম করছো, অনেক আগে থেকে লেগে থেকে ডেডিকেটেডলি পড়াশোনা করছো, 100% গ্যারান্টি নেই যে তুমি সাকসেস পাবে, এবং সেটা তুমিও জানো। ওকে, তো এটা ঘটনা যে তুমি যতই নিখুঁতভাবে কোনো কাজ করে এগো এবং আলটিমেটলি ইন ফিউচার কোনো একটা গোল সেটাকে অ্যাচিভ করার জন্য এগো, ফল কিন্তু তোমার হাতে নেই। ফল পেতেও পারো, নাও পেতে পারো, এবং শুধু তাই নয়, সেই ফল অনেক ক্ষতিও ডেকে আনতে পারে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের মতো ঘটনা, যে একটা যুদ্ধ, সেই যুদ্ধে হয় জয়ী হবে তাহলে তো দারুণ সাফল্য, আর না হলে একদম পরাজয়, এবং পরাজয় মানেই সেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। শুধু নিজের মৃত্যু হবে তা নয়, নিজের আত্মীয় স্বজনের জীবনেও ভয়ঙ্কর দুর্যোগ ডেকে আনা। ওকে, তো সেটাও কিন্তু হতে পারে। তো আলটিমেটলি এই ফলকে আমরা কখনোই কন্ট্রোল করতে পারবো না। ওকে, যদি তুমি ওই ইন ফিউচার কি হবে, যে সাফল্য আসবে না পরাজয় আসবে, এই ভেবে যদি তুমি কাজ করা থেকে নিজেকে বিরত রাখো, তাহলে ওই ইন ফিউচার সাফল্যেরও যে সামান্য সম্ভাবনাটা ছিল বা আছে, বা 50-50 যে সম্ভাবনাটা ছিল, সেটাও সম্ভাবনাই থেকে যাবে, কখনোই পূরণ হবে না। তো এটা একটা দিক, এটাও একটা দিক, এবং তার সাথে সাথে এটাও মানতে হবে যখনই তুমি কোনো একটা গোল অ্যাচিভ করে ফেলবে, দেখবে আলটিমেটলি তারপরে আবার আর একটা গোল তৈরি হয়ে যাবে। ওকে, এই মহাভারতের যুদ্ধের কথাই ভাবো, কুরুক্ষেত্রের যুদ্ধের পরেও কিন্তু আরো বেশ কিছু যুদ্ধ হয়েছিল, নিশ্চয়ই জানো, এবং লাইভ ওখানেই থেমে থাকেনি। তো প্রতিটা মানুষেরই জীবনে একটা করে টার্গেট থাকে, এবং সেই টার্গেট অ্যাচিভ হলেও যে সব শেষ হয়ে গেল তা নয়, বা সব সময় শান্তিপূর্ণ ভাবে লাইফ চলতে থাকলো তা নয়। আমি উদাহরণ হিসেবে যদি দিই, তোমাদের ধরো যে ড্রিম মেন যে একটা এন্ট্রান্স এক্সাম যাতে আমি ক্র্যাক করতে পারি, ধরে নি সামনে যেই মেনের এক্সাম আছে, বা তারপর যেই অ্যাডভান্সড, তো তোমরা যারা বিটেক স্টুডেন্ট, মানে বিটেকের অ্যাসপিরেন্ট, তারা তো ওটাকেই টার্গেট করছো যে ইন ফিউচার যাতে যেই অ্যাডভান্সের মতো এক্সাম, সেখানে একটা টপ র্যাঙ্ক করে আইআইটি কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। এবং ইমাজিন করো যে যদি তুমি সেই ফল অ্যাচিভ করেও নাও, তোমার গোলটা সাকসেস পেয়ে গেল, মানে তুমি অ্যাচিভ করে ফেললে, তুমি দুর্দান্ত র্যাঙ্ক করলে, এবং আলটিমেটলি তুমি কোনো একটা আইআইটি কলেজে, ধরে নিলাম আইআইটি বোম্বেতেই তুমি অ্যাডমিশনের সুযোগ পেলে, তো তারপরে তোমার আবার একটি নতুন গোল এসে যাবে, কিন্তু সেটা হচ্ছে এটা যে যে 4 বছর পরে একদম টপ লেভেলের একটা কোম্পানিতে যাতে প্লেসমেন্ট পাই, তখন কিন্তু তোমার এই গোলটা সেট হয়ে যাবে। এবং সেই চাকরি পাওয়ার পরেও কেউ যদি মনে করে যে প্লেসমেন্ট পাওয়ার পরে তো ব্যাস আমার সব কিছু হয়ে গেল, আর কোনো টার্গেট নেই, তাহলেও নিশ্চয়ই একটু তলিয়ে ভাবলে বুঝতে পারবে যে এমনটা যদি ভাবো, তাহলে সেটাও মূর্খের স্বর্গে বাস করার মতো। কারণ তুমি যত বড় কোম্পানিতে যত হাই স্যালারি নিয়ে, যত হাই ডেজিগনেশন নিয়ে চাকরির সুযোগ পাও না কেন, সেই চাকরির জীবনে প্রবেশ করার পর আবার নতুন করে যুদ্ধ শুরু, জীবন যুদ্ধ, কেরিয়ারের যুদ্ধ। তখন আবার তোমার বিভিন্ন টার্গেট সামনে চলে আসবে, যে নিজের চাকরিতে টিকে থাকার জন্য কন্টিনিউয়াস দেখবেন নানা রকম গোল টার্গেট চলে আসবে, সেগুলোকে অ্যাচিভ করতে হবে, না হলে চাকরি থেকে ছাঁটাই হয়ে যেতে পারো। এবং তার সাথে সাথে নিজের চাকরিতে আরো পদোন্নতি করার জন্য, আরো স্যালারি যাতে হাইক হয়, তার জন্য বিভিন্ন টার্গেট চলে আসবে। তুমি যাই করো তার ফল যদি তুমি হিসেব করতে যাও,
যে এইভাবে যদি আমি একটার পর একটা টার্গেট অ্যাচিভই করি এবং আলটিমেটলি একদম চূড়ান্ত আমার যে ফল সেটা কি, সেটা একটাই, সেটা হচ্ছে ডেথ, মৃত্যু। তোমার জন্য শুধু নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত জীবকুলের জন্য। যে যতই মহান হোক, যে যতই পরিশ্রম করে কাজকর্ম করুক, যে যতই ভালো মানুষ হোক, যে যতই খারাপ মানুষ হোক, যে যতই অর্থ উপার্জন করুক না কেন, যে যতই সুস্বাস্থ্যের অধিকারী হোক না কেন, আলটিমেট ফল কি? মৃত্যু। আলটিমেটলি এটাই চরম সত্য। ওকে, তো এইবার ওই শ্লোকে চলে এসো, যে কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। এইবার দেখো এইখান থেকে আরো সুন্দর আরেকটি মানে দাঁড়াচ্ছে, সেটা এটাই যে ওই কবে মরবে ফলকে আমি যদি একদম চরম ফল হিসেবে ভাবি, তাহলে অবশ্যই মৃত্যু। তো সেই মৃত্যু তো হবেই, সেটা তো শেষে হবেই, এবং সেটা কখন হবে, কিভাবে হবে তুমিও জানো না, তোমার তাতে অধিকারও নেই। তোমার কাজ একটাই, সারা জীবন ধরে কাজ করে যাওয়া এবং কাজের মধ্যে থেকেই আনন্দ পাওয়া। আনন্দ পাও কাজ থেকে, ফল থেকে নয়। ছোট ছোট গোল এবং সেটাকে অ্যাচিভ করার জন্য আমাদের যে কাজ করা, সেই কাজের মধ্যে দিয়ে তুমি কতটা আনন্দ উপভোগ করছো, সেটাই হচ্ছে আসল জীবন। সমস্ত মানুষই ভবিষ্যতের কোনো অজানা, অচেনা বা অদেখা কোনো আনন্দকে কল্পনা করে অনেক সময় বর্তমানে মুখড়ে পড়ে থাকি বা বর্তমানে মন মরা হয়ে থাকি। এটাও কিন্তু ভুল। অনেকেই ভাবে যে এখন কষ্ট করে পড়াশোনা করি, দাঁত মুখ খিচিয়ে, ইচ্ছে হচ্ছে না তাও জোর করে পড়াশোনা করে নি, 4 বছর পর তো একটা দুর্দান্ত চাকরি পেয়ে গিয়ে একটা সুন্দর ফল পাবো। ব্যাপারটা তা নয়। তুমি এইভাবেও ভাবতে পারো যে সেইটা তো কবে আসবে দেখা যাবে, সে 4 বছর পর, এবং সফলতা পাই কি না পাই সে তো কবে আসবে। কিন্তু এই মুহূর্তের আমাকে কেন আমি ডিপ্রাইভ করব? এই মুহূর্তটাকেও আমি এনজয় করব, আমি এই পড়াশোনাটাকেও এনজয় করব, কারণ এর মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক অজানা জিনিসকে জানতে পারছি। এই যে জানার ইচ্ছা, জানার যে আনন্দ, মাথায় রাখবে এটাই কিন্তু মানুষের সভ্যতাকে আজকের এই জায়গায় এনে রেখেছে। এবং একমাত্র মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর এই জানার ইচ্ছে ছিল না, যে কারণে তারা এখনো কিন্তু বন্য জন্তু বা ওই পশু রয়ে গেছে। একমাত্র মানুষই এমন প্রাণী, যে প্রাণীর বেসিক যে নিড, যে কোনো প্রাণীর যে বেসিক নিড থাকে, ক্ষুধা, নিরাপত্তা, ঘুমোনো, ওকে, রিপ্রোডাকশন, বেসিক যে নিড প্রতিটা মানুষের, প্রতিটা মানে জন্তুর মধ্যে থাকে। মানুষও বেসিক্যালি জন্তু, পশু, কিন্তু মানুষকে আলাদা করেছে কোথায়, যে মানুষ এই সমস্ত বেসিক যে চাহিদা সেগুলো পূরণ হওয়ার পরেও আরো কিছু জানতে চেয়েছে, অজানাকে জানতে চেয়েছে, অচেনা জিনিসকে চিনতে চেয়েছে। এবং সেই অজানা বা অচেনা জিনিসকে জানার বা দেখার ইচ্ছাই কিন্তু আজকের মানব সভ্যতাকে সেই জন্তু থেকে বা সেই পশুর মতো অবস্থা থেকে আজকের এইরকম সভ্য মানুষে পরিণত করেছে। এবং যে কোনো সিভিলাইজেশন, যে কোনো সভ্যতা যত বেশি এইরকম, মানে সেই সভ্যতার মানুষজনের যত বেশি কৌতূহল থাকে, যত বেশি অজানা জিনিসকে জানার ইচ্ছে থাকে, তত বেশি সেই সভ্যতা কিন্তু অ্যাডভান্স। একটু খেয়াল করেই দেখতে পাবে। তো ওই পড়াশুনো বলো, এডুকেশন বলো, কেরিয়ার বলো, প্রতিটা বিষয়ে কিন্তু প্রতি মুহূর্তে তুমি অনেক কিছু নতুন জিনিস জানার সুযোগ পাচ্ছ, অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছ। সেই প্রসেসটাকে এনজয় করো। অনেক স্টুডেন্ট বলে না যে আমার মোটিভেশন থাকছে না স্যার, একটা ভিডিও দেখছি বা কারোর থেকে কথা শুনলাম বা আপনার থেকে কথা শুনলাম, একটু মোটিভেটেড হলাম, দুদিনের মধ্যে মোটিভেশন চলে গেল। এই ব্যাপারটাই থাকবে না। কারণ ওই 4 বছর পরে বা ইন ফিউচার কবে কি হবে সেইটার কে ভেবে না খুব বেশি ইম্প্যাক্টফুল কাজকর্ম কিন্তু সত্যিই করা সম্ভব নয়। যারাই প্রসেসটাকে ভালোবাসতে পারে, যারাই সেই প্রসেসটাকে এনজয় করতে পারে, সেই সাকসেসটাকে অ্যাচিভ করার জন্য তোমাদের ক্ষেত্রে ইন ফিউচার একটা ভালো প্লেসমেন্ট।
তোমাদের ক্ষেত্রে অবশ্যই এখনকার এই পড়াশোনাটা, সেটা যে কোর্সেই তুমি অ্যাডমিশন নিয়ে থাকো, ওকে, তো তোমাদের সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টকে ভালোবাসো। এবং যদি ইন ফিউচার নতুন কেরিয়ারে প্রবেশ করো, মানে সোজা কথায় যারা ক্লাস 12 স্টুডেন্ট, তারা যখন গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেবে, তখন প্রপার গ্র্যাজুয়েশন কোর্স চুজ করা, যে আমার জন্য এটাই শ্রেয়, কারণ আমি এই সাবজেক্ট ভালোবাসি, আমি এই সাবজেক্ট নিয়ে আরো অনেক কিছু জানতে চাই। ফিজিক্সের উপর আমার ভালো দখল আছে, ক্লাস 12-এর ফিজিক্স খুব স্ট্রং একটা সাবজেক্ট, এবং আমি খুব ইন্টারেস্টেড এই ফিজিক্সের মধ্যে যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা আছে, এটা আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়। আমি এই নিয়ে আরো গভীরে তথ্য চাই এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরো ডিটেল চাই। তাহলে অবশ্যই বিটেক ইন ট্রিপল ই বা ডবল ইর মতো কোর্স চুজ করো। যদি মনে হয় না আমার ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে আরো ইন ডিটেলস নলেজ চাই, টেলিকমিউনিকেশন, সেটা নিয়ে আরো ইন ডিটেলস নলেজ চাই, তাহলে বিটেক ইন ইসি নাও। যদি মনে করো না কম্পিউটার সায়েন্সের একদম খুঁটিনাটি নিয়ে আমার ভীষণ ইন্টারেস্ট আছে, আমি এর ডেপথে যেতে চাই, তাহলে বিটেক ইন সিএসি নাও। এইভাবেই যদি মনে হয় যে কনস্ট্রাকশন রিলেটেড যত রহস্য রয়েছে, যার মাধ্যম দিয়ে এত রকমের কনস্ট্রাকশন তৈরি হয়েছে, সুন্দর সুন্দর ব্রিজ, ড্যাম, যে কোনো সভ্যতার বুনিয়াদ বলতে পারো, সিভিল কনস্ট্রাকশন, সেই নিয়ে আরো ইনডেপথে নলেজ চাই আমার। ফিজিক্সের এই পার্টটা আমার বেশ ভালো লাগে, তাহলে অবশ্যই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো। সেম জিনিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যে বিষয়টার উপর তোমার ইন্টারেস্ট আছে, সেই বিষয়টাকে ভালোবেসে কেরিয়ার চুজ করো, ওকে। তাহলে দেখবে ওই, মানে তোমার জানার যে খিদা, জানার যে ইচ্ছা, সেটাও যেমন পূরণ হতে হতে তুমি কেরিয়ারটা কমপ্লিট করবে, তার ফলে তোমার যে এই যে লং একটা প্রসেস 4 বছর ধরে, সেই টাইম পিরিয়ডটাকেও এনজয় করবে। প্লাস তুমি অনেক অনেক বেশি শিখবে, অনেক বেশি জানবে, অনেক স্কিল বিল্ড করার সুযোগ পাবে, করবে অ্যাকচুয়ালি তুমি তোমার নিজের তাগিদেই করবে, ওই চাকরির জন্য নয়, নিজের ইচ্ছেতে, জানার জন্য, নিজের আনন্দে, সেটা শেখার আনন্দে তুমি এই কাজ করবে। এবং আলটিমেটলি যখন তুমি ফাইনাল ইয়ারে এসে পৌঁছবে, তখন দেখবে খুব ন্যাচারাল একটা প্রসেস হিসেবে, আলাদা করে নয়, আলাদা কোনো ইনিশিয়েটিভ নিয়ে নয়, ন্যাচারাল একটা প্রসেস হিসেবে তুমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেলে, ওকে। একটু তলিয়ে দেখো আমি কি বলতে চাইলাম। যাই হোক, যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো কোর্স রিলেটেড বিষয়, বা ওই নিজের কেরিয়ার চুজ করার বিষয়েতেও যদি কোনো আহ, দ্বন্দ্ব থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের দ্বন্দ্ব বা কনফিউশন কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো একদম সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।